মাননীয় সদস্যবৃন্দ, এছাড়া প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশ বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন, পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতেও এই সংসদ গভীর শোক প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানার অগ্নিকাণ্ডে হতাহত, চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে হতাহত, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হেইতিতে সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে হতাহত এবং দেশ বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উল্লেখিত এবং উত্থাপিত শোক প্রস্তাবগুলি ব্যতীত যদি অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। জাতীয় সংসদের রেওয়াজ অনুসারে চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হলে আলোচনা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে শোক প্রস্তাবগুলো গ্রহণ করার পূর্বে চলতি একাদশ জাতীয় সংসদের মাননীয় সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ সম্পর্কে এখন আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কুমিল্লা 11। আপনার সময় 3 মিনিট মাত্র। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আলী আশরাফ সাহেব এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে গেছেন। তিনি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবেন না। তিনি যে কিছুদিন জীবিত ছিলেন, কিছু ভালো কাজ, এমন কর্মকাণ্ড রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে করে গিয়েছেন, তার মৃত্যুর পরও এগুলি সারা জীবন এদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা তার বাড়ি। এখান থেকে তিনি 5 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1965 সালের 15ই আগস্টে কালো রাত্রিতে নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকরা হত্যা করে, খুনিরা হত্যা করে। এই খুনিদের একজনের বাড়ি শান্তিটা। তার নাম খন্দকার কর্নেল রশিদ। এই খন্দকার কর্নেল রশিদকে মহান সংসদে 1996 সনের তথাকথিত 15ই ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়া তাকে সংসদে সদস্য করে নিয়ে আসে। এই পবিত্র সংসদকে অপবিত্র করে ফ্রিডম পার্টি সদস্য খুনি, আত্মস্বীকৃত খুনি মাননীয় স্পিকার নিজে দাম্ভিক করে বলেছিল বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে আমি হত্যা করেছি। এই আত্মস্বীকৃত খুনিকে মহান সংসদে বেগম খালেদা জিয়া এনে মহান পবিত্র জাতীয় সংসদকে অপবিত্র করে। এর কিছুদিন আগে 1988 এই কর্নেল রশিদের বড় ভাই খন্দকার আব্দুল মন্নানকে এই ফ্রিডম পার্টির সদস্য 1988 সনেও তাকে ওই মহান সংসদে সদস্য করা হয়। এই যে ফ্রিডম পার্টি বঙ্গবন্ধুর হত্যাকারী, আওয়ামী লীগ 1996-এর 15 ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেছে। এই খুনিদের সাথে আওয়ামী লীগ এই সংসদে ছিল না, এই টেটেও ছিল না। অধ্যাপক আলী আশরাফ সাহেব তিনি একজন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ। তিনি এই চান্দিনায় এই ফ্রিডম পার্টিকে সফলভাবে প্রতিহিত করেছেন। এবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 7ম জাতীয় সংসদে তাকে ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব দিয়েছেন। বিধায় তিনি সাহস পেয়েছেন এলাকায় গিয়ে চিরদিনের মতো ফ্রিডম এক মিনিট চিরদিনের মতো উৎখাত করেছেন অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ সাহেব।
শান্তি নাই, শান্তি নাই। এখন আর ফ্রিডম পার্টি নাই। অধ্যাপক আলী আশরাফ সাহেব জনমত সৃষ্টি করে টোটাল জনগণকে সাথে নিয়ে শান্তি নাই। ফ্রিডম পার্টি আত্মস্বীকৃত খুনিদের তাদের যে বিষটা চিরতরে তিনি সেখানে খতম করে দিয়েছেন। অধ্যাপক আলী আশরাফ আমাদের মাঝে আর নাই। মাননীয় স্পিকার, শরীরের ক্ষত হইলে ক্ষত শুকাইয়া যায়, সেরে যায়, কিন্তু অন্তরে যদি ক্ষত হয়, মনে যদি ক্ষত হয়, তা সেরে উঠে না। কুমিল্লা আমরা দুইজন কৃতি সন্তানকে হারালাম। কিছুদিন আগে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে আমরা হারিয়েছি। তিনি ছিলেন একজন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু তিনিও চলে। শেষ করবেন মাননীয় সদস্য, শেষ করবেন, 1 মিনিট। আর একজন প্রখ্যাত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ অধ্যাপক আলী আশরাফকে আমরা হারালাম। তারা জীবনে কোনোদিন আমাদের মাঝে আর ফিরে আসবেন না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমরা ফরম করুন, আমরা আল্লাহর কাছে খাস দিলে দোয়া করি আল্লাহ তাআলা যাতে পরকালে তাদেরকে বেহেশত নসিব করেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফারুক খান গোপালগঞ্জ 1কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই শোক প্রস্তাবের উপরে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আমি সবথেকে প্রথমে এই শোক প্রস্তাবে যে মাননীয় সদস্যবৃন্দ এবং যে কীর্তিমান ব্যক্তিদের নাম এসছে, আমি এই শোক প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং তাদের সকলের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করছি। মাননীয় স্পিকার, বিশেষভাবে আমি বক্তব্য রাখতে চাই আমাদের প্রিয় বন্ধু, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, মাননীয় সংসদ জনাব আলী আশরাফ সম্পর্কে বিগত আর্থিক দান থেকে আমি বসতাম। গত 2.5 বছর আমরা পাশে বসছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। যে কথাটা একটু আগে বলা হলো, তিনি একজন খুবই অমায়িক, শিক্ষিত, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে বেশ নসিব করবেন। মাননীয় স্পিকার, আমি এই সুযোগে আজকে এই কোভিডের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বেশ কিছু অফিসার্স, আদার র্যাঙ্কস, তারা কোভিডে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষভাবে মাননীয় স্পিকার, আমার কোর্সমেট, যাদের সঙ্গে আমি একসাথে মিলিটারি একাডেমিতে লেখাপড়া করেছি, কর্নেল মুজাম্মেল, মেজর রফিক, তারা সকলে ইন্তেকাল করেছেন। মাননীয় স্পিকার, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আশা করছি মহান আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, মৌলভীবাজার 2। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। যার সম্পর্কে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং যে শোকের মাসটি আমরা অতিক্রান্ত করলাম গতকালকে, সেই 1975 সালের 15ই আগস্ট কালো রাত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গমাতা সহ যাদেরকে আমরা হারিয়েছিলাম, হারিয়ে জাতি এতিম হয়েছিল। এতিম হওয়ার পরবর্তীতে শুকাবো সেই জাতিকে উজ্জীবিত করার লক্ষ্যে যে কয়জন মানুষ সেদিন সরাসরি না হলেও প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়ে, প্রতিবাদের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুনামগঞ্জ থেকে গোপালগঞ্জ পর্যন্ত, তার মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন মরহুম জননেতা অধ্যাপক আলী আশরাফ। জাতির জনকের স্বপ্ন নিয়ে যা রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্রলীগের মধ্য দিয়ে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই স্লোগানকে ধারণ করে যে ব্যক্তির যা রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, তার শেষ জীবন পর্যন্ত সেই রাজনীতির বিশ্বাসী, সেই রাজনৈতিক চিন্তাকে তিনি ধারণ করেছেন। একজন অমায়িক, একজন ট্র্যাডিশনাল পলিটিশিয়ান
হঠাৎ করে জাগিয়ে ওঠা পলিটিশিয়ান না, মাটির মানুষ এবং জনগণকে নিয়ে যিনি বঙ্গবন্ধুর রাজনীতি এবং আজকের সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যিনি ভূমিকা পালন করেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে, আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আত্মার শান্তি কামনা করছি। একসাথে সপ্তম সংসদে আমরা ছিলাম, উনি ডেপুটি স্পিকার ছিলেন। আমরা দুই একটি আন্তর্জাতিক সেমিনারে যাওয়ার সুযোগ হয়েছিল। দেশের অভ্যন্তরে যেমনিভাবে, যেটি আমার পূর্ববর্তী এক বক্তা বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত ঠিক তেমনিভাবে বাংলাদেশে ভূমিকা রেখেছেন, ঠিক দেশের বাইরেও বিভিন্ন পার্লামেন্টারিয়ান সফরে বিভিন্ন প্রতিনিধিত্ব করার সময় উনি সেরকম আমরাও ছিলাম, তিনি ভূমিকা রেখেছিলেন, বাংলাদেশকে উজ্জীবিত করেছিলেন। ডেপুটি স্পিকার হয়েছিলেন এবং আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী, আপনি যেখানে বসে আছেন সেই সাবেক স্পিকার আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরীর নেতৃত্বে আমরা যখন বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, সেই মরহুম আলী আশরাফ তিনিও একজন প্রতিনিধি হিসাবে আমাদের সাথে ছিলেন বা তার সাথে আমরা ছিলাম। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সারা বাঙালি জাতিকে আমি আহ্বান জানাবো যে মরহুম আলী আশরাফ যে রাজনৈতিক চেতনা, মূল্যবোধ এবং বিশ্বাস নিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, তার রাজনৈতিক জীবনের রাজনীতি ধারণ করেছিলেন, আমরা যেন জাতিকে সেই রাজনৈতিক ধারায় উজ্জীবিত করে এই দেশের বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা, জনগণের স্বপ্ন সোনার বাংলা এদেশে প্রতিষ্ঠা করতে পারি। আজকে সংসদ নেত্রীর নেতৃত্বে সেই আশা রেখে তার আত্মার প্রতি আমার শ্রদ্ধা পুনরায় জানিয়ে, আরও অন্যান্য যারা সাবেক সংসদ সদস্যবৃন্দ জীবন দিয়েছেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জনগণের বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী চট্টগ্রাম 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাত্র একদিন আগেই, আগস্ট মাস শেষ হলো, যদিও মুজিব বছর চলছে, আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মহান জাতীয় সংসদে বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে সাথে 15 আগস্টে বঙ্গমাতা ফজলতুন্নেসা মুজিব সহ যারা সেদিন শহীদ হয়েছিলেন সকলের আমি আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমি দাঁড়িয়েছি আশরাফ ভাইয়ের জন্য। সাবেক মাননীয় সংসদ সদস্য আশরাফ সাহেব একজন ট্রু জেন্টেলম্যান বলতে যা বোঝায় মাননীয় স্পিকার, তিনি আসলেই আপদ মস্তক একজন ভদ্রলোক ছিলেন। এটা হচ্ছে বাস্তবতা। ওনার সাথে আমার সম্পর্ক 91 সন থেকে আমি জাতীয় সংসদে আছি। তার চেয়ে বড় কথা, এখন স্মরণ করতেছে আমার দাউদকান্দির আওয়ামী লীগ নেতা এবং মহিউদ্দিন চৌধুরীর সাথে যিনি চট্টগ্রামে মুক্তিযুদ্ধ করেছিলেন, জনাব এস বি ভান্ডারী, তার মাধ্যমেই আমার পরিচিত হয়েছিল আশরাফ ভাইয়ের সাথে। তিনি যেমন একজন ভদ্রলোক ছিলেন সত্যিকারভাবে এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ কাজ করে গিয়েছেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন। একই সাথে সাথে তিনি বর্ণাঢ্য জীবন তার, এবং তিনি কোনো হিংসা বিদ্বেষ ছাড়া, মারামারি কাটাকাটি ছাড়া যেভাবে একটা সংসদ এলাকা পরিচালনা করা যায় তিনি তাই করেছেন। এবং তিনি আওয়ামী লীগের যখন নেতৃত্বে ছিলেন, আওয়ামী লীগের কুমিল্লাতেও, সেখানেও তিনি চমৎকার ওনার কাজের ছাপ রেখেছেন এবং সংসদেও তিনি ওনার কর্মের ছাপ রেখে গিয়েছেন। তাই আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে সাথে আরও যারা মারা গিয়েছেন, যাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে মাননীয় স্পিকার, আমি একটি কথা উনি আরেকটি বিষয় বলতে চাই। উনি কিন্তু সুফি মতবাদের একজন ছিলেন, যার জন্য ওনার সাথে আমার প্রায় বৈঠক হতো, কথা হতো, আমাকে অনেক পরামর্শ দিতেন। তিনি একজন তরিকতপন্থী এবং সুফি মতবাদের একজন ছিলেন। তিনি পীর আউলিয়া দরবেশে বিশ্বাসী একজন লোক ছিলেন। তাই তিনি এই দেশকে ভালোবাসতেন এবং তিনি
বিভিন্ন সময় থেকে অনেক বুদ্ধি দিয়েছেন, অনেক কাজ করেছি ওনার সাথে একসাথে। আমি ওনার শোক সন্তপ্ত পরিবার আক্তার রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। একই সাথে সাথে মাননীয় স্পিকার তিনি আবার বুঝিয়ে দিয়ে গেছেন মানুষের জীবন যেমন ক্ষণস্থায়ী, আমরা যেমন চিরজীবন কেউ বেঁচে থাকবো না, ক্ষমতাও চিরস্থায়ী না। এই জিনিসটা যদি আমরা সকলে স্মরণ রাখি তাহলে মনে হয় দেশ বঙ্গবন্ধুর। 1 মিনিট জি। আমি যেটা বলতে চেয়েছিলাম, ওনার এই মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমরা কেউ একদিন বেঁচে থাকবো না মাননীয় স্পিকার, এটা হচ্ছে বাস্তবতা। অতএব মানুষের জীবন যেমন ক্ষণস্থায়ী, কেউ চিরজীবন বেঁচে থাকবে না, একইভাবে ক্ষমতাও চিরস্থায়ী না। এই কথাটা যদি আমরা সকলে স্মরণ রাখি এবং স্মরণ করি এবং একইভাবে যদি আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাই, আমার মনে হয় বঙ্গবন্ধুর সোনার বাংলা জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা করা আমাদের জন্য কোনো অসম্ভব কিছু না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, ইনশাল্লাহ আমাদের বিজয় অবশ্যম্ভাবী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম 5কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। আমি আজকে আমাদের অধ্যাপক আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা, উনি এবং এই শোক প্রস্তাবে অন্যান্য যাদের কথা বলা হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছে। অধ্যাপক আলী আশরাফ তিনি একজন ভাগ্যবান ব্যক্তি, এই জন্য তিনি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি বাংলাদেশের প্রথম যে জাতীয় সংসদ তার একজন নির্বাচিত সদস্য ছিল। এটা খুব কম লোকের ভাগ্যে, ইনফ্যাক্ট ওই 300 জন ছাড়া আর কারো ভাগ্যে কখনো হবে না। তিনি নির্বাচিত হওয়ার পরে তার যে রাজনৈতিক জীবন সেটা কিন্তু অনুকরণীয় একটা জীবন। তিনি বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাস করতেন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেন এবং সেই বিশ্বাসে তিনি শেষ পর্যন্ত অটল ছিলেন এবং সেইভাবে তিনি কাজ করে গেছেন। তিনি আমাদের এখানে যত কমিটি, স্থায়ী কমিটিগুলো আছে, প্রায় স্থায়ী কমিটিগুলোর সদস্য ছিলেন। তিনি বর্তমানে আমাদের বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত যে স্থায়ী কমিটি তার সদস্য ছিলেন, সেই হিসাবে তার সাথে আমি একসাথে কাজ করেছি। আমি দেখেছি তিনি যখন কোনো কথা বলতেন, বলার জন্য বলতেন না, বিশ্বাস থেকে বলতেন এবং মানুষের কিভাবে উপকার হবে, মানুষের কিভাবে কাজে লাগবে সেই কথা চিন্তা করেই তার সমস্ত কাজ তিনি পরিচালনা করতেন। তার এলাকায় আমি অনেকবার গিয়েছি এবং সেখানেও একটা জিনিস দেখেছি, আমরা যারা রাজনীতি করে আমাদের বিপক্ষে অনেক মানুষ থাকে, আমাদের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলার থাকে, কিন্তু এই লোকটির বিরুদ্ধে কিন্তু কারো ব্যক্তিগতভাবে কারো কোনো কিছু বলার ছিল না। রাজনৈতিক ডিফারেন্স ছিল, কিন্তু সেইটা তার এলাকায় রাজনীতিতে কিন্তু প্রকাশ পায়নি। তিনি সুন্দর একটা পরিচ্ছন্ন রাজনীতি করে গেছেন। আমি মনে করি আমরা যদি তাকে তার যেভাবে তিনি রাজনীতি করেছেন সেটা যদি অনুসরণ করতে পারি, তাহলে আমাদের এই যে পার্লামেন্ট, এই পার্লামেন্টটা অনেক। 1 মিনিট। জি, তিনি একটি বইও লিখে গেছেন, এথিক্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ মেম্বার্স অফ পার্লামেন্ট। সেটা থেকেই বোঝা যায় তিনি সবসময় চিন্তা করতেন যে একজন সংসদ সদস্য কিভাবে তার দায়িত্ব পালন করা উচিত, এবং তিনি কেবল লেখেননি,
আমি তাকে দেখেছি যে তিনি যা লিখেছেন সেইভাবেই তিনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। আজকে এই সংসদে দাঁড়িয়ে আমি তার শোক সন্তপ্ত পরিবারের যেন আল্লাহ যেন তাদের শক্তি দেয় এই ক্ষতির যত পোষণ করতে পারে, এবং তার বেধি আত্মার কল্যাণ কামনা করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের আত্মার মাগফিরাত কামনা করছি। অধ্যাপক আলী আশরাফ 1973 সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোননীয় প্রার্থী হিসাবে মহান জাতীয় সংসদের প্রথম সংসদ সদস্য হন। এর পূর্বে ছাত্র রাজনীতির পরে 1975 সনে নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পর তিনি গ্রামগঞ্জে হাটে বাজারে ঘুরে বঙ্গবন্ধুর আদর্শকে দূরে রাখার চেষ্টা করেছেন। কুমিল্লার রাজনীতিতে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী যখন বাংলাদেশে ফিরে আসে, আওয়ামী লীগের দায়িত্বটা নেন, তখন তার পাশে থেকে লড়াই সংগ্রাম আন্দোলনে কুমিল্লা অঞ্চলের থেকে উনি নেতৃত্ব দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে প্রথম 96 সনে সংসদ সদস্য হওয়ার পরে অধ্যাপক আলী আশরাফের সাথে আমার ঘনিষ্ঠতা হয়। তিনি অত্যন্ত উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ ছিলেন। ভালো লেখাপড়া যেমনি জানতেন, তাকে কাজে লাগানোর চেষ্টা করতেন। বিভিন্ন সময় বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার নিজেরও সৌভাগ্য হয়েছে 2008 সালের পরে যে সংসদ, সে সংসদীয় কমিটির সদস্য হিসাবে অর্থ মন্ত্রণালয়ের উনি কাজ করেছেন, আমিও ছিলাম একজন সদস্য। পাশাপাশি কাজ করতে গিয়ে কমিটির গুরুত্ব এবং কমিটির মাধ্যমে কি করে সংসদ এবং মন্ত্রণালয়গুলোকে একটা ব্রিজিং করা হয়, সে ব্যাপারে উনি অনেক সময় অনেক জ্ঞানগর্ব বক্তব্য রেখেছেন। আমি ওনার সাথে একবার আমি নেতৃত্ব দিয়েছিলাম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মিটিংয়ে, ভারতে হয়েছিল। সেখানে উনি অনেক ভালো ভূমিকা পালন করেছেন। ডেপুটি স্পিকার ছিলেন। কুমিল্লার মানুষের কাছে উনি অত্যন্ত প্রিয় মানুষ। সান্দিনার মানুষ তাকে মনে প্রাণে ভালোবাসে বলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে বারবার নির্বাচিত হয়েছেন। এই মানুষটি এই সময় চলে যাবে, এটা কুমিল্লার মানুষের কাছেও কোনো পূর্বাভাস ছিল না, আমরাও মনে করতাম না। ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং অনেক লোক মৃত্যুবরণ করে। জি, অধ্যাপক আলী আশরাফ কোভিডে আক্রান্ত হন নাই, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমিয়েছেন। আলী আশরাফের অধ্যাপক আলী আশরাফের স্মৃতিময় চান্দিনাবাসী এখনও তাকে স্মরণ করে। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে তার শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই শোক প্রস্তাব উত্থাপন করার জন্য মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন অধ্যাপক আলী আশরাফকে জান্নাতবাসী করে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল মান্নান লক্ষ্মীপুর 4কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার,
প্রফেসর আলী আশরাফ, আমি তার সাথে পার্লামেন্টারি বোর্ডে সদস্য হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। মরহুম আলী আশরাফ সাহেব একজন অত্যন্ত সদালাপী এবং বিনয়ভাষী একজন সত্যিকার অর্থে ভদ্রলোক ছিলেন। তার রাজনৈতিক জীবন যদি আমরা পর্যালোচনা করে আমরা দেখতে পাই, এত একজন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি রাজনীতিতে এবং বাংলাদেশের সংসদে একজন পার্লামেন্টারিয়ান হিসাবে তার যে ভূমিকা ছিল, তার ভূমিকা অত্যন্ত বর্ণাঢ্য ছিল এবং অত্যন্ত রিচ ছিল, যে এই পার্লামেন্টকে অত্যন্ত সমৃদ্ধ করেছে তার কর্মকাণ্ডের মাধ্যমে। প্রফেসর আলী আশরাফ সাহেব উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, শুধু তাই নয়, উনি মুজিবনগর সেই অস্থায়ী সরকারের ফরেন মিনিস্ট্রির একজন ডাইরেক্টর ছিলেন এবং একজন বলিষ্ঠ, একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন। উনি তার রাজনৈতিক জীবনে উনি রাজনীতিকে সমৃদ্ধশালী করার জন্য উনি সর্বদা চেষ্টা করে আসছেন। আমি তার সাথে সংসদীয় কমিটিতে সদস্য থাকার সময় আমি দেখেছি যে উনি এত একজন বন্ধুসুলভ ব্যক্তি এবং তার যে কৌশল ছিল সরকারি প্রতিশ্রুতি কমিটির সমস্যাগুলো সমাধানে, তার কৌশল ছিল অত্যন্ত বিনয়ভাবে এবং অত্যন্ত সুন্দরভাবে উনি আলোচনা উনি শেষ করতেন। আমার সাথে তার 1 মিনিট ভালো সম্পর্ক ছিল এবং এমনও ছিল সবার পরে উনি আমাকে চা খেতে দেখতেন। আমি ভয়ে, কোভিডের ভয়ে আমি তাকে বলতাম যে ভাই ভয়ে চা খাওয়া যাবে না। উনি একদিন বললেন যে ভাই গরম চা, কোভিড আসবে না, কোভিড গরম চায় ভয় পাবে, আপনি আসেন। আমি কথাটা এই জন্য বলছি, উনি কোভিডে কিন্তু উনি মৃত্যুবরণ করেন নাই। উনি, আমি জানি না কিভাবে জানতেন মৃত্যুর ডাক মনে উনি পেয়েছেন। উনি বিগত সংসদ শেষ হওয়ার পরে উনি নিজ এলাকায় গিয়ে ওনার স্ত্রী এবং আত্মীয়স্বজনকে ডেকে বলেছেন যে এই জায়গা আমাকে আমার বাবার পাশে কবর দিবা, এবং বলেছেন যে স্কুলে উনি প্রাইমারি স্কুলে যে পড়েছেন যে সেই স্কুলে যেন ওনার জানাজা হয়। মাননীয় স্পিকার, 1 লক্ষ লোক ওনার জানাজা ছিল। এতে প্রমাণ করে মাননীয় সদস্য শেষ করবেন। জি, শেষ করুন। জি, কাজ করে গেছেন। যাই হোক, আজকে আমি তার এ বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করছি, তারা যেন তার মৃত্যু সহ্য করতে পারে। আমি এ বলেই মাননীয় স্পিকার আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ, ঢাকা 6-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে যার সম্পর্কে আলোচনা করছি, অধ্যাপক আলী আশরাফ আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু। আমরা একই বয়সে, উনি আমার বয়সে একটু ছোট। গত সংসদও এখানে বসে আমরা এই
বাজেট অধিবেশনে একটা চমৎকার বক্তৃতা উনি করলেন। তা আমি এখানে আপনি বলতাম, টেলিফোনে তুমি বলতাম, আমি বাসা যেয়ে বললাম যে তুমি চমৎকার একটা বক্তৃতা করছো আজকে, তুমি সরকার দলের সংসদ সদস্য হয়ে এত ভালো বক্তৃতা করলা, আমাদের তো আরও কিছু ভালো বলা উচিত। সবাই বলছে, আমি অত দূর যাব না, আমি কয়েকটি কথা বলে শেষ করব। মাননীয় স্পিকার, প্রতি রাত্রে আমাদের কথা হইতো, আমার টেলিফোনে অনেক সে পাঠাইত। সে আমাকে বলছিল যে আমার জীবনে আজকে সার্থক, যে ফিরোজ আমিরা জীবনে চিন্তাও করতে পারি নাই যে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে, কারণ একটা কালো আইন আমাদের সামনে ছিল, সেদিন একটি কালো অধ্যায় আমরা পেরিয়ে আসছি, কিন্তু আজ বঙ্গবন্ধুর বিচার হয়েছে, এইটা আমরা দেখে যেতে পারলাম। জানি না আর কতদিন বাঁচব। আমি বারবার বলতাম যে তুমি সারাদিন সংসদে বসে থাকো কেন, কারণ সংসদ হচ্ছে পবিত্র জায়গা, এখানে অনেক কিছু শেখা যায়। কেন যে সংসদ সদস্যরা ছুটোছুটি করে সংসদে কারো কথা বক্তৃতা শোনে না, বক্তৃতা শুনলে তো কিছু জ্ঞান বাড়ে। একটি কথা বলে গেল যে আমাদের একটি আক্ষেপ রয়ে গেল, আমরা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা কারিগর ছিল, কুশলী ছিল, যারা ক্ষেত্র প্রস্তুত করেছিল, বঙ্গবন্ধুর আগে এবং পিছনে কার কি ভূমিকা ছিল, এইটা কিন্তু দেশবাসী জানতে পারল না। কয়েকটি বিপদগামী সোলজার যারা বঙ্গবন্ধুকে কিন্তু দেখেও নাই, তারা গিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করলো, বঙ্গবন্ধু মারা গেলেন, এই ইতিহাসটা কিন্তু দেশবাসী জানে, আর দেশবাসী বেশি কিছু জানতে পারবে না। কিন্তু এইটা কি লেখা যায়? তাই আমি বললাম যে দেখেন, লেখা যায়, বেনামে লেখা যায়। ওই যে আমাদের যাযাবর দৃষ্টিপাত লিখেছিল 1947 সালে, যাযাবরের আসল নাম ছিল বিনয় মুখোপাধ্যায়। তো দৃষ্টিপাত বইটা যাযাবর লিখেছিল বেনামে, ছদ্মনামে, যে বইটা চলে কিনা। তা আমি ছদ্মনামে লিখতে পারি। তা মোস্তফা হোসেন মন্টু, আমি, সৈয়দ আলী আশরাফ বসে আমরা অনেক কথা লিখলাম। তারপর আমি বললাম শেষবারে যে যে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুমোদন লাগবে, না হলে আমরা যে ছদ্মনামে লিখবো, ছাপাবো, এইটা গোয়েন্দা সংস্থা ধরে ফেলাবে। আমি মাঝখানে শেখ সেলিম সাহেবকে ফোন করেছিলাম যে তার বাসায় যাব, তার সাথে বসে কিছুটা এইটা নিয়ে কথা বলা যায় কিনা। আমরা যতটা তখন দেখেছি কাছাকাছি থেকে, সেইটা অন্তত লিখে গেলেই ভবিষ্যৎ প্রজন্ম জানবে কিনা। তাই সেইটা আর হয় নাই। আমাদের মাঝ থেকে আশরাফ সাহেব চলে গেছেন, আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। ওই একটা আক্ষেপটা ছিল, সে আমাকে বলতো যে তুমি তো বাংলা ভালো লেখো, আমি তোমাকে সাহায্য করবো, তুমি এটা চমৎকারভাবে লিখে যাও। কিন্তু সেটা হয় নাই তার মনে। কিন্তু একটা জায়গায় ছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচার সে দেখে যেতে পারছে। মানে স্পিকার, সেই সংসদে আমাকে বলতো যে সংসদে সব থেকে বেশি সময় দেয় প্রধানমন্ত্রী। শেষ করবেন জি মাননীয় সদস্য, 1 মিনিট। যে সব থেকে বেশি সময় তারা এই সংসদে থাকে, আর আমাদের মাননীয় সংসদ সদস্যরা সারাদিন ছুটাছুটি করে, কে কি বলে তাকে শোনে না। মানে স্পিকারকে আমাকে বলছিল যে একটা প্রস্তাব আনো, স্পিকার বলবে যে সংসদ যখন থাকবে কোনো সংসদ সদস্য খুব রাষ্ট্রীয় কাজে না হলে তারা সংসদের বাইরে থাকতে পারবে না, মাননীয় মন্ত্রীদের সংসদে উপস্থিত থাকতে হবে, সবার তাদের এখানে কক্ষ আছে, আর না হলে সংসদের ভিতরে থাকতে হবে। কারণ তোমরা যখন বক্তৃতা করো, যে সমস্ত মন্ত্রণালয়ের বক্তৃতা করো, তারা কেউ থাকে না, অতএব এইগুলো কেউ শুনতে চায় না। এইটা একটা প্রস্তাব আনতে হবে। সে সংসদ নিয়ে অনেক আলোচনা করতে মাননীয় স্পিকার। আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং মনে করি যে তার মতন একজন দেশপ্রেমিক এবং একজন মুক্তিযোদ্ধা, আমার দীর্ঘদিনের বন্ধু, যার সাথে প্রতি রাত্রে আমার কথা হতো, একবার দুইবার, সে নেই। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক টাঙ্গাইলকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
আজকে এই মহান সংসদে যে শোক প্রস্তাব এনেছে, সেই যারা আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, সকলের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন ব্যস্তবাসী করে। এই মহান সংসদে যিনি সংসদ সদস্য ছিলেন, চলমান ইনকামবেন্ট সদস্য অধ্যাপক সৈয়দ আলী আশরাফ, যিনি ব্যক্তিগতভাবে আমার খুবই ঘনিষ্ঠ ছিল, আমি খুবই তার স্নেহের ছিলাম। উনি 5 বার এই মহান জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1973 সালের প্রথম জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন। এখানে একটা সঠিক তথ্য দেওয়া হয়নি, সেটি হলো যে তিনি কিন্তু আওয়ামী লীগের প্রতি নমিনি হিসাবে, মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করেন নাই, তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছিলেন এবং মাত্র কয়েকজন সেই সময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে, স্বতন্ত্র না, বিরোধী দল বা স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে তিনি একজন ছিলেন। কিন্তু ওনার এক বর্ণাঢ্য ছাত্রজীবন ছিল। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। ৬৬-র ৬ দফা আন্দোলন, যেটি মুক্তি সনদ, বাঙালির স্বাধিকার আন্দোলন, অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে অর্থনীতির ছাত্র হয়েও খুবই সক্রিয় ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। 1970-এর গণ অভ্যুত্থান, সব কিছুতেই জড়িত ছিলেন এবং এটি নেতৃবৃন্দ জানতেন। উনি 73 সালে নির্বাচিত হওয়ার পরপরই তার অতীত বিবেচনা করে বঙ্গবন্ধু তাকে আওয়ামী লীগে নিয়ে নেন এবং আওয়ামী লীগের সাথে সবসময় আদর্শের সাথে তিনি জড়িত ছিলেন, কোনোদিন বিচ্যুত হন নাই। সেটি আমি দেখেছি যে 1975 সালের 15ই আগস্ট নির্মম নিষ্ঠুরভাবে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। সেই হত্যার পরে আমি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ছাত্র রাজনীতি করতাম। তার কিছুদিন আগেই আমি ঢাকাতে এসেছি। ঢাকায় তেমন আমার অবস্থান ছিল না। আমাকে বঙ্গবন্ধু যে বাকশাল করেছিলেন, বাকশালের যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আমি কনিষ্ঠতম সদস্য, 27তম সদস্য হয়েছিলাম। সেই সুবাদে কেবলই ঢাকা এসেছি। তারপরে এই দুঃখজনক ঘটনা 75-এর 15ই আগস্টের পরে, তারপরে আমি আলী আশরাফের সাথে, মরহুম আলী আশরাফের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাই এবং দেখেছি যে তিনি বঙ্গবন্ধুর আদর্শ, আমরা যদি বলি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, সেই আদর্শকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র চলছে এবং শুধু বঙ্গবন্ধুকে না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর একটা দুঃসহ সময়, 1 মিনিট, এবং যারা বাইরে ছিল, যারা জেলের বাইরে ছিল, তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেন। বিভিন্ন জায়গায় আমরা বসতাম। ওনার বায়তুল মুকাররমে একটি বঙ্গবন্ধু বিনীত একটা চশমার দোকান ছিল, সেই দোকানের ভিতরে একটা ছোট রুম ছিল। সেখানেও আমরা পল্টু ভাই, ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন, আমরা আসতাম এবং ওই এলাকায় যত মিটিং হতো সেই মিটিংগুলোতেও ওখানে বসে আমরা হয়তো আড্ডা দিতাম, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতাম। বঙ্গবন্ধু পরিষদ যেটি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর মতিন চৌধুরী, তার চেম্বারে যে প্রথম মিটিং হয়, সেই মিটিংয়ে স্থপতি মজহারুল ইসলাম, সেই মিটিংয়ে খন্দকার ইলিয়াস, এমনই অনেক সুধীজনরা, অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা, পেশাজীবীরা সেখানে উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে আমি, ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন এবং আলী আশরাফ ভাইও সেখানে আমাদের সাথে ছিলেন। আমি এটুকুই বলতে চাই যে শেষ করবেন মাননীয় মন্ত্রী, 1 মিনিট, গঠিত করার জন্য খুবই তৎপর ছিলেন। আমি আরেকটু বলতে চাই, খন্দকার মুস্তাক যখন বঙ্গবন্ধুকে হত্যা করে প্রেসিডেন্ট হলো, কুমিল্লার কিছু নেতৃবৃন্দ, আমি বলবো না, তারা মুস্তাকের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু মরহুম আলী আশরাফ ঘৃণাভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল যে এই খুনির সাথে আমি দেখা করতে যেতে পারি না। তার বাড়ি কুমিল্লা হতে পারে, কিন্তু কুমিল্লা বলেই তার কাছে যেতে হবে, এরকম মীর জাফর খুনি যে বাংলার আমাদের গায়ে কালিমা লেপন করেছে, সে কিন্তু সেটি যায় নাই। আমি তারপরে তিনি বারবার নির্বাচিত হয়েছেন, একজন অর্থনীতিবিদ ছিলেন, সুশীল সমাজের এবং ব্যবসায়ী শিল্পপতিদের কাছেও একটা বিশেষ গ্রহণযোগ্যতা তার ছিল। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং এফবিসিএস এর সাথে তিনি জড়িত ছিলেন। সম্প্রতিকালে এফবিসিএস এর যতগুলো নির্বাচন হয়েছে, সব নির্বাচনে তিনি
নির্বাচনের দায়িত্ব পালন করতেন নির্বাচন পরিচালনার কমিশনার হিসাবে। মাননীয় মন্ত্রী শেষ করবেন, 1 মিনিট। জ্ঞানী, মাননীয় মন্ত্রী অত্যন্ত সক্রিয় একজন শেষ করবেন। সংসদ তিনি ছিলেন, যাকে আমরা মানে তুখর একজন অত্যন্ত একজন সক্ষম পার্লামেন্টারিয়ান হিসেবে যেটা আমরা বলি, সত্যিকার অর্থে একজন পার্লামেন্টারিয়ান ছিলেন এবং অত্যন্ত আন্তরিকভাবে তিনি পার্লামেন্টে আসতেন, কাজ করতেন। প্রায় বাজেট দেওয়ার পরে এবং কতগুলো বাজেট সেশনে উনি কিন্তু প্রথম বক্তা হতেন, নিজেই বলতেন যে আমি বক্তব্য রাখতে চাই। আজকে যে পার্লামেন্ট অনেক সময় অভিযোগ তোলা হয় যে পার্লামেন্ট শিক্ষিত মানুষের অভাব, ব্যবসায়ীরা আসছে, সেই ক্ষেত্রে আমি মনে করব যে সত্যিকার অর্থেই একজন আদর্শ পার্লামেন্টেরিয়ান আমরা যেভাবে চিন্তা করি সেরকম একজন পার্লামেন্টেরিয়ান আলী আশরাফ ছিল। তার পরিবারের সাথে আমি খুবই ঘনিষ্ঠ ছিলাম, তার ছেলে মেয়েদের সাথে অনেক কষ্ট করেছেন, ফার্মগেটে ছোট্ট বাসা নিয়ে থাকতেন, সেখানে যেতাম। তার পরিবারের সদস্যদের আমি শুধু এটুকুই বলতে চাই, তোমরা আওয়ামী পরিবারের সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, এখনো তিনি বেঁচে আছেন, তিনি আমাদের এই পরিবারের। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সময় বৃদ্ধি করতে পারছি না বলে আমি দুঃখিত। মাননীয় মন্ত্রী, জি, আমি এখন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মশিউর রহমান রাঙা রংপুর 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে কষ্ট লাগে যে মানুষটি সম্পর্কে আমরা কিছু বলতে চাই, সে মানুষটি এই আসনটিতে বসতেন এবং আমাদের এই লবি দিয়ে, বিরোধী দলের লবি দিয়ে সবসময় বের হতেন। আমরা এখান থেকে বেরিয়ে মাগরিবের নামাজের সময় যখন আমরা একটু নাস্তা করতাম বা একটু চা খেতাম, উনি গেলে আমরা ডেকে ওনাকে বসাতাম, অনেক কথা বলতো। বঙ্গবন্ধুর সময় থেকে সহচর ছিলেন বা জাতির পিতা বঙ্গবন্ধুর, সেই কারণে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথাই উনি কষ্টের আমাদের জন্য। এবং সেই সঙ্গে বলতে হয় যে আজকে ওনার এই অধিবেশনের আগে যারা আমাদের সাবেক সংসদ সদস্যবৃন্দ, মাননীয় সাবেক মন্ত্রী যারা ইন্তেকাল করেছেন, ওনাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদের বেহেশত নসিব করেন। মাননীয় স্পিকার, আশরাফ ভাই সম্পর্কে বেশি কিছু বলবো না আমরা, এই কারণেই যে একটা ভালো মানুষ সম্পর্কে আলোচনা 2-3 মিনিটে করা সম্ভব নয়, অনেক সময় লাগে। আপনার পক্ষে সময় দেওয়াটাও সম্ভব নয়, অনেকেই বক্তব্য রাখবেন। শুধু এইটুকুই বলি যে আমরা একজন সৎ আলাপী মানুষকে হারালাম, আমরা একজন জাতির পিতার অত্যন্ত কাছের সহযোগী মানুষকে আমরা হারালাম, আমরা একটা ইতিহাসকে আজকে আমরা হারালাম। উনি অনেকগুলো বই লিখে গিয়েছেন, এই বইগুলোর অনেকগুলো উনি আমাকে দিয়েছেন, আমি অনেকগুলো পড়েছি। উনি কেন জানে আমাকে একটু বেশি স্নেহ করতেন আমি জানি না। উনি সবসময় আমাকে ডাকতেন, কথা বলতেন এবং অনেক কিছু জিজ্ঞাসাও করতেন। এরশাদ সাহেব সম্পর্কে ওনার ধারণাও ছিল। উনি জাতির শ্রেষ্ঠ, এরশাদ সাহেবের জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধা ছিলেন উনি। এবং ওনার এই মৃত্যুতে আমি মনে করি যে আমরা সংসদের একজন আমরা অভিভাবককে হারালাম এবং আমরা একজন গুণী মানুষকে হারালাম এবং সেই সঙ্গে আওয়ামী লীগও একজন গুণী মানুষকে হারালো। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার অধ্যাপক আলী আশরাফের আত্মার মাগফিরাত কামনা করে শুরু। এই পর্যন্ত অনেকেই আমার চাচা আলী আশরাফ সাহেব, আমি ওনাকে 1969 সাল থেকে চিনি। তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের কথা বলেছেন, আমি তার ব্যক্তিগত জীবনের 2-1টা কথা বলে আমার বক্তব্য সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। 1969 থেকেই আমরা যারা আওয়ামী পরিবারের সন্তান, মাননীয় স্পিকার, আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আলী আশরাফ সাহেব। আমার বাবার আপন ছোট ভাই না হলেও তিনি আপন ছোট ভাইয়ের কম ছিলেন না। 1969 থেকে
বলেন প্রায় প্রত্যেক দিনই উনি আমাদের বাসায় আসতেন। তো এভরি ডে ইট ওয়াজ লাইক এ রিচুয়াল যে উনি আমাদের বাসায় আসতেন এবং আমার সাথে সেই হিসাবে ছেলের মতন আমাকে দেখতেন। এখানে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় বলে গেছেন যে 1919 রহমান ডেকে বলেছিলেন আমাকে, ঠিক এইভাবে আমি কোট করছি, যে তুই তো ওই দিকে থাকতে পারিস না, তুই এখানে চলে আসবি। এবং এই এক কথায় উনি আওয়ামী লীগের আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে গেছিলেন। উনি সবসময় বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নিজের রাজনৈতিক আদর্শ পরিচালনা করতেন। খ্যাত খুনি খন্দকার আব্দুর রশিদ, তো তার সাথে কিন্তু ওনার যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে। উনি তখন যুদ্ধ করে টিকে থেকেছেন এবং আমি তার কাছে কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে যে এখানে অনেকেই হয়তো জানেন না যে 1975 সালের অক্টোবর মাসে দুইবার, একবার হচ্ছে যে সকল সংসদ সদস্যকে খুনি মুশতাক ডেকেছিলেন এবং তারপরে জেলাওয়ারি, মানে বড় জেলা হিসাবে জেলাওয়ারি, মাননীয় স্পিকার আমাকে একটা মিনিট আর সময় দিয়ে, মাননীয় স্পিকার ধন্যবাদ, মাননীয় স্পিকার, জেলাওয়ারি উনি ডেকেছিলেন। দুইবারই আমার পিতার সাথে খন্দকার মোশতাকের ঝগড়া লেগে গিয়েছিল এবং আমার পিতাকে ওখান থেকে যে বের করে আনাটা সেটা আলী আশরাফ সাহেব করেছিলেন। আমার পরিবার তার কাছে সব সময় কৃতজ্ঞ ছিল। আর আরেকটা জিনিস, 2002 ছিল এই আপনার কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম এবং তাহিরউদ্দিন ঠাকুর। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে চান্দিনা, সেইখানে উনি রাতার রাজনীতি শুরু, ওইখানেই রাজনীতি করতেন। সেখানে ছিল আপনার চাপ প্রয়োগ করত, কিন্তু তিনি আদর্শ থেকে এক পাও পিছপা হন নাই। বঙ্গবন্ধু আদর্শকে অনুসরণ করে সে নির্যাতন ভোগ করছে। তিনি একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন। এই পার্লামেন্টে তিনি যে কথা বলতেন, সেই তার সে বক্তৃতা থেকে অনেক কিছু শেখার ছিল। পার্লামেন্টে, আজকের পার্লামেন্টে তো মানুষে শিখবে, সিনিয়র পার্লামেন্টারিয়ানে উনি টুটি পয়েন্টে কথা বলেন, বাস্তব কথা বলতেন। তিনি এই পার্লামেন্টের ডেপুটি স্পিকার ছিলেন। তখনও তিনি সুরুচিভাবে এই স্পিকার হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি অত্যন্ত অমায়িক ছিলেন। তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, একজন অর্থনীতিবিদ ছিলেন। অর্থনীতিতে তিনি মাস্টার ডিগ্রি পাশ করছিলেন এবং এইটা নিয়ে তিনি চর্চা করতেন। তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না। তাকে ওই চান্দিনায় রাজনীতি করতে 75 থেকে আপনার এ পর্যন্ত তাকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করতে হয়েছে। কেননা 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পরে 96 সাল পর্যন্ত এই খুনিরা ওখানে আপনার পদচারণ করেছে। খুনি রশিদকে খালেদা জিয়া এই পার্লামেন্টের 96 ভোটারবিহীন নির্বাচনে পার্লামেন্টে এনে বিরোধী দলের নেত্রী বানিয়েছিল। তখনও তার উপর প্রেশার ছিল যে সে যেন তাদের সাথে হাত মারা, কিন্তু তিনি আদর্শকে ত্যাগ করে বঙ্গবন্ধু আদর্শে কারোর সাথে হাত মেলান নাই। তিনি ছিলেন একজন ভালো ব্যবসায়ী, তিনি ভালো বক্তা ছিলেন, ভালো অর্থনীতিবিদ ছিলেন, অমায়িক মানুষ ছিলেন, ব্যবহার ছিল চমৎকার। তিনি যেটা বুঝতেন, যেটা বিশ্বাস করেন, সেটা তিনি স্পষ্টভাবে পার্লামেন্টের একজন ভালো পার্লামেন্টারিয়ান হিসেবে আমাদের তাকে আমরা গত পার্লামেন্টে এখানে পেয়েছিলাম। এই পার্লামেন্টে তিনি বলেছিলেন, মাননীয় স্পিকার,
আজকে করোনা জন্য আমাদের আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু মারা গেছে, জানি না আগামী পার্লামেন্টে আমরা আসতে পারবো কি না। মাননীয় স্পিকার, তার মনে একটা কামড় দিয়েছিল এই পার্লামেন্টে আমাদের আইনমন্ত্রী, আগেকার আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। আল্লাহর এমন ডাক, সে আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার কর্ম, তার আদর্শ, তার চিন্তা চেতনা, পার্লামেন্টে হিসেবে কিভাবে পার্লামেন্টে কথা বলতে হয়, কিভাবে মানুষের কাছে ব্যবহার করতে হয়, কিভাবে স্পষ্ট এবং আদর্শিক থাকতে হয়, সেটা আমাদের শিক্ষণীয় আছে। মাননীয় স্পিকার, তার বিদায়ী আত্মার তিনি শুধু বাংলাদেশের পার্লামেন্টে নাই, আন্তর্জাতিক পার্লামেন্টেও তিনি অনেক বরিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি ওআইসি শেষ করবেন মাননীয় সদস্য, 1 মিনিট। যে গ্রহণ করেছে, পার্লামেন্টে যে সমস্ত বক্তৃতা দিয়েছে, সেইগুলো যদি আমাদের পার্লামেন্টের মেম্বাররা, নতুন পার্লামেন্টের মেম্বার যদি পড়েন, তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং পার্লামেন্ট সম্পর্কে জানতে পারবে। সুতরাং মাননীয় স্পিকার, আমি আর একটা কথা বলতে চাচ্ছি, তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং এফবিসিসিআই আপনার ব্যবসায়িক সংস্থা 5 বার তিনি এইটার নির্বাচনের দায়িত্ব ছিলেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছেন এবং কারো কোনো অভিযোগ ছিল না। আর আমাকে আওয়ামী লীগের তরফ থেকে মাননীয় স্পিকার কুমিল্লা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল, কুমিল্লা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনার কিছুদিন আগে আমরা একটা কনফারেন্সে, বছরখানিক হবে, সেইখানে আমাকে আশরাফ সাহেব ছিলেন, সেখানে 2টা গ্রুপ ছিল। তিনি সেই 2টা গ্রুপকে এমনভাবে হ্যান্ডেল করছেন যে কোনো গ্রুপের লোক হন না, তিনি ছিলেন না। এই যে হ্যান্ডলিং যে ক্যাপাসিটি, এটা 1 মিনিট শেষ আমরা এই ধরনের একটা প্যানেল পেয়েছি। আমরা এখানে কমিটি, কোনো গোলমাল হয় নাই, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক হয়েতে আমরা যে একটা ইলেকশন কনফারেন্স করেছিলাম, সেখানে তিনি আমাদের সহযোগিতা করেছেন। আচ্ছা, মতিন খসরুও সহযোগিতা করেছেন। আজকে তারা কেউ নাই, মানে তাদের কর্মই থাকবে, তা কর্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা সৎ ছিলেন, আদর্শিক ছিলেন, নীতিবান ছিলেন এবং স্পষ্টবাদী ছিলেন। এই ধরনের চিন্তা চেতনার মানুষের হয়তো দৈহিক মৃত্যু হয়, কিন্তু আদর্শিক কোনোদিন মৃত্যু হতে পারবে না। তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষিত হবে। মাননীয় স্পিকার, তার শোক সন্তপ্ত পরিবারকে আমি সহানুভূতি জানাই এবং তার একজন ছেলে আর 4টা মেয়ে আছে। তার ছেলেও একজন ভালো ব্যবসায়ী, সে আজকে এফবিসিসিআই একজন ডাইরেক্টর। আশা করি তার বাবার আদর্শকে লালন করে তারাও তার সেই পথে চলবেন। মাননীয় স্পিকার, তার আত্মার মাগফিরাত করে এবং শোষণের পরিবারের সমবেদনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী শেরপুর 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। জি, মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী। আপনি আসলে মাস্কের জন্য আমি বুঝতে পারিনি। মাননীয় স্পিকার, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে আজকে মরহুম আলী আশরাফ সাহেবের যে চলে যাওয়া, এই চলে যাওয়ার উপরে আলাপ করছি। গত পার্লামেন্টেও, গত অধিবেশনেও তার সঙ্গে কুশল বিনিময় হয়েছে। উনি বাই নেচার অত্যন্ত সফট স্পোকেন ছিলেন। উনি যে আর্গুমেন্ট দিতেন সেগুলো অকাট্য ছিল, কিন্তু তার তরফ থেকে, কিন্তু সেটাকে কোনো কটু পর্যায়ে, কর্কশ পর্যায়ে তিনি নিতেন না। এটা ছিল তার কথা বলার ভঙ্গি হিসাবে অনন্য। তিনি একটি অত্যন্ত সেই জটিল একটা কনস্টিটিউয়েন্সি থেকে তিনি ইলেকশন করে এসেছেন। এটা ইতোমধ্যে এখানে বলা হয়েছে। সেই জটিল একটা কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সিতে সবাইকে সামলে এবং মেজরিটি ভোট নিয়ে আসা, এটা অত্যন্ত কঠিন ছিল, বিশেষ করে 75-এর পরে। কিন্তু সেই কাজটি অত্যন্ত দক্ষতা এবং কুশলতার সঙ্গে তিনি করেছেন। তিনি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ব্যবসায়ীদের সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। আমি খবরের কাগজের একজন কর্মী হিসাবে একসময়
আমি তখনও শুনেছি খবরের কাগজের সংবাদপত্র মহলে যে তিনি সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, বিভিন্ন সংকটে তিনি ফর্মুলা দিয়ে সবাইকে মানিয়ে তিনি কাজ করতে পারতেন। এই প্রশংসাটা এটা সহকর্মী হিসাবে নয়, ওনার পেশাগত যে জগৎ সেই জগতে এটা অত্যন্ত প্রশংসিত ছিল এবং সবাই এটা মনে করত। তিনি একই সঙ্গে আমি বলবো যে আওয়ামী লীগে বিভিন্ন সংকটে, বিভিন্ন মোড় পরিবর্তনের সময় তিনি বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থাকার জন্য চেষ্টা করেছেন এবং এমনিতে তিনি যে ডেপুটি স্পিকার হয়েছেন বা বিভিন্ন পদে তিনি গিয়েছেন, কোনো সময় তার সম্বন্ধে তার অতি বড় সমালোচক বা শত্রুপক্ষ তার সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য বা কোনো ইঙ্গিত দিয়ে কথা বলা এটা বলতে পারিনি। কাজেই আমরা যেখানে রাজনীতিতে নানান ধরনের সেই মোড় পরিবর্তন হয়, বাক পরিবর্তন হয় এবং একই সঙ্গে মানুষগুলিও কেমন পরিবর্তন হয়ে যায়, কিন্তু 1 মিনিট এই পরিবর্তিত সব কিছুর সঙ্গে তিনি অ্যাডজাস্ট করতেন কিন্তু নিজেকে বদলাতেন না। এটা ছিল তার চরিত্রের অন্যতম গুণ। আর একই সঙ্গে আমি মনে করি যে তার এলাকার লোক তার বেদনা খুবই অনুভব করবে, তার অপূর্ণতা। হ্যাঁ, জগৎ থেমে থাকে না, দিন আসে দিন যায়, পৃথিবী সেই নতুন দিকে আগায়, কিন্তু শূন্যতাও থাকে না। কিন্তু আমি মনে করি যে তার মতো ধৈর্যশীল, কুশলী এবং একই সঙ্গে জ্ঞানের অধিকারী যে একজন পার্লামেন্টেরিয়ান, সেই পার্লামেন্টেরিয়ানের জায়গাটি খুব সহজে পূরণ হবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, তার শোক সন্তপ্ত পরিবারকে সবর দিন এবং ধৈর্য ধরে তারা যেন এই দুঃখের সময়গুলো পাড়ি দিতে পারে এবং আমি তার সন্তান সন্ততির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট লালমনিরহাট 3 তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমান সংসদ অর্থাৎ 11তম সংসদের অনেক সংসদ সদস্য এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। অন্য সকল সংসদের চেয়ে এই সংসদটি এই বিষয়ে একটি ব্যতিক্রম ধর্মী সংসদ। প্রায় প্রতিটি অধিবেশনের শুরুতেই আমাদের দীর্ঘ শোক প্রস্তাব নিতে হচ্ছে এবং সেই শোক প্রস্তাবে অনেক বেশি সংখ্যক সংসদ সদস্যদের একই সঙ্গে গণ্যমান্য স্বনামধন্য ব্যক্তিদের জন্য আমাদের শোক প্রস্তাব আনতে হচ্ছে। এটা অন্য কোনো সংসদে এভাবে ছিল না। কুমিল্লা 7 থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ গত বাজেট সেশনে আমাদের সঙ্গে ছিলেন, আর এই অধিবেশনে তিনি আমাদের মাঝে এখন নেই। আমি তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। গত অধিবেশনে এবং এই অধিবেশনের মাঝখানে উনি ছাড়া আরও অনেক প্রাক্তন সংসদ সদস্য, অনেক সম্ভাবনাময় রাজনীতিবিদ, অনেক স্বনামধন্য জ্ঞানী গুণীজনকে আমরা হারিয়েছি। আমি মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, প্রয়াত অধ্যাপক আলী আশরাফ ছিলেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক আচরণের অধিকারী, এটা অনেকেই বলেছেন। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে মেশার সুযোগ হয়েছে। তার সঙ্গে আমি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তিনি সভাপতি ছিলেন, আমি তার সদস্য। সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কর্ম পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়ন কার্যকরী কৌশল উদ্ভাবনে তিনি সবসময় তৎপর ছিলেন। এই সকল বিষয়ে সম্পর্কে আমার সাথে উনি ব্যক্তিগতভাবে অনেক আলাপ আলোচনা করতেন। স্থায়ী কমিটির সভা আহ্বানের পূর্বে উনি অনেক সময় আমাকে টেলিফোন করতেন যাতে করে আমি ওখানে উপস্থিত হতে পারি। তো এইরকম একজন কাজ পাগল, দক্ষ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ সত্যি বিরল। তার এই শূন্যতা পূরণ হওয়া কঠিন হবে। তার মতো একজন বন্ধু ও সজ্জন সহকর্মী সংসদ সদস্যকে আমরা হারিয়েছি। 30শে জুলাই 2021 তারিখে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, প্রথম জাতীয় সংসদে
তারপরে সপ্তম, নবম এবং দশম ও বর্তমান 11তম জাতীয় সংসদ মিলিয়ে দীর্ঘ সময় মরহুম আলী আশরাফ এই মহান সংসদে সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি মহান সংসদের ডেপুটি স্পিকার হিসেবেও কর্মরত দায়িত্ব পালন করেছিলেন। একই সঙ্গে তিনি অনেক সরকারি অনেক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ছাড়া অন্যান্য সংসদের স্থায়ী কমিটিতেও উনি কখনো প্রধান হিসাবে কখনো সদস্য হিসাবে কাজ করেছেন। আর সবচেয়ে বড় কথা, উনি 1971 সালে মুজিবনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। মাননীয় স্পিকার, এই ব্যক্তিটি রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1 মিনিট 1962 সালে ছাত্র রাজনীতির মাধ্যমে। আমার জানা মতে দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত, বিনয়ী ও তৃণমূল রাজনৈতিক কর্মীদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা ছিল তার কর্মময় জীবনের একটি প্রধান গুণ। প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, রাষ্ট্রের উন্নতি, দুর্নীতি প্রতিরোধ ও অর্থ পাচারের মতো বিষয়গুলি বন্ধ করার জন্য তিনি সর্বদাই সোচ্চার ছিলেন। আমার যতটুকু মনে পড়ে, গত অধিবেশনে, বাজেট অধিবেশনেও তিনি এইসব বিষয়ের উপরে তার জোরালো বক্তব্য লিখেছিলেন। আমি দোয়া করছি আল্লাহ যেন মরহুম অধ্যাপক আলী আশরাফ আলীকে জান্নাত দান করেন এবং তার শোক সন্তপ্ত পরিজনকে এই গভীর শোক সহ্য করার শক্তি দান করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা। আমি এখন শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একজন সহকর্মী, রাজনীতিবিদ, তিনি একজন ব্যবসায়ী, তিনি কৃষি বিষয়ে অভিজ্ঞ এবং সেই সাথে সাথে তিনি একজন জ্ঞানী লোক ছিলেন। আলী আশরাফ অধ্যাপক, তিনি অধ্যাপনাও করছেন, ব্যবসাও করেছেন, আবার রাজনীতিবিদও ছিলেন। এরকম বহুমুখী প্রতিভার অধিকারী একজন মাননীয় সংসদ সদস্যকে আমরা হারালাম। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। পাঁচবার তিনি সংসদ সদস্য হয়েছেন। সপ্তম সংসদে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন, আর বিভিন্ন কমিটিতে কখনো চেয়ারম্যান, কখনো সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সবথেকে বড় কথা হলো, তার সঙ্গে আমার দেখা হয়েছিল 75-এর পর, যখন আমি 80 সালে লন্ডনে, এবং এর পরবর্তীতেও তিনি সবসময় 15 আগস্ট হত্যাকাণ্ডে যেমন প্রতিবাদও করেছেন, আবার 3রা নভেম্বর যে হত্যাকাণ্ড তার বিরোধিতা করেছে, আর সেখানে একটু আগে আপনি শুনেছেন তিনি সাক্ষীও দিয়েছিলেন সেই খুনিদের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমরা একজন দক্ষ সংসদ সদস্যকে হারিয়েছি, যিনি একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে অনেক নবীন সংসদ সদস্যদের তিনি ট্রেনিং দেওয়া বা বুদ্ধি পরামর্শ দেওয়া সেটাও তিনি দিয়েছেন। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে তিনি যে এলাকা থেকে নির্বাচন করতেন, এই চান্দিনা এলাকা, সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে খুনি কর্নেল রশিদ, তার বাড়ি, তার পাশেই খন্দকার মোস্তাকের। 1996 সালের 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নির্বাচন হয়। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থেকে সেই নির্বাচনটা করেছিল, যে নির্বাচন সকল রাজনৈতিক দল সেটা বয়কট করেছিল। একটা ভোটারবিহীন নির্বাচন সারা বাংলাদেশে সেনাবাহিনী নামিয়ে দিয়ে প্রশাসন, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সেই নির্বাচনটা করা হয়। সেই নির্বাচনে ওই চান্দিনা থেকে কর্নেল রশিদকে সংসদ সদস্য করে পার্লামেন্টে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার আসনে খালেদা জিয়া বসিয়েছিল। দুইজন, একজন হচ্ছে মেজর হুদাকে চুয়াডাঙ্গা থেকে, আর চান্দিনা থেকে কর্নেল রশিদকে। 15ই আগস্টের খুনিদেরকে যেমন জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে পুরস্কৃত করেছিল, বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, এবং খালেদা জিয়া বোধহয় তার থেকে আরও এক ধাপ উপরে যে জনগণের পার্লামেন্ট, সেইখানে একজন খুনিকে এনে বসায়। পরবর্তীতে আবার ওই সিটে আলী আশরাফি জয়যুক্ত হয় জনগণের ভোটে। কাজে তিনি সবসময় একটা আদর্শ নিয়ে চলতেন। আর সবচেয়ে বড় কথা, তিনি শুধু রাজনীতিবিদ না, তিনি অনেকগুলি
বই যা থেকে মানুষের অনেক শেখার আছে, যেমন তিনি ইংরেজি ভাষায় দি এথিক্যাল স্ট্যান্ডার্ড অফ পার্লামেন্টারিয়ান্স, ডিসআর্মামেন্টস অ্যান্ড হিউম্যান সিকিউরিটি, বাংলা ভাষায় গ্রামীণ অর্থনীতি দারিদ্র্য বিমোচনের কৌশল এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা, এসব বিষয়ে তিনি পুস্তক রচনা করেন, প্রকাশ করেন, আর্টিকেল লেখেন এবং গ্রামীণ অর্থনীতি ও বাংলাদেশের উন্নয়নের শীর্ষক একটা গবেষণামূলক বইও তিনি প্রকাশ করেছেন, যা আমাদের আগামী দিনের বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখবে। আর নবীন পার্লামেন্টের সদস্য যারা হয়ে আসবেন তারাও অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। তিনি প্রায় সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়ে প্রায় 15টা বইও তিনি লিখেছেন। কারণ রাজনীতিবিদদের পক্ষে আসলে লেখা খুব কমই হয়, কিন্তু তিনি সেদিক থেকেও পারদর্শী ছিলেন। আমরা একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালাম, এটাই সবথেকে দুঃখজনক। আর সবথেকে দুঃখজনক যে এই পার্লামেন্টে আমরা অনেক সদস্যকে হারালাম। তিনি যখন অসুস্থ ছিলেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আমি প্রতিনিয়ত খবর নিতাম। আশা ছিল হয়তো বেঁচে ফিরে আসবেন, কিন্তু দুর্ভাগ্য অনেক চেষ্টা করা হলো, কিন্তু তাকে আমরা ফিরে আনতে পারলাম না। তিনি না ফেরার দেশেই চলে গেছেন। আমি আলী আশরাফের আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই এবং পার্লামেন্টে আজকে যে প্রস্তাবটি আনা হয়েছে অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং নিবেদিত প্রাণ সমাজসেবককে হারালো। এই সংসদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেয়ী রুহের মাগফিরাত কামনা ও সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। এই প্রস্তাবকে সর্বসম্মতিক্রমেই আমরা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আবারও আমি তার আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আলী আশরাফকে বেহেশতে নসিব করুক, সেটাই আমরা চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে। এখন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাফেজ রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ 7কে অনুরোধ করছি। اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لهم وارحمهم واعف عنهم وعافيهم وأكرم نزلهم
ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم